আজকে সকালবেলা সকাল 9:30 নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে হইচই শুরু করেছে। 60-70 জন হবে, কালো কাপড়, হাতে লাঠি সুটা, ব্যাগে অন্য কিছু থাকতে পারে। হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে। কোথায় পদত্যাগ করতে হবে জানি না। আমি আমার বাড়িতে বসে আছি, আমাকে বলছে জিতেন চৌধুরী গো ব্যাক। আমি কোথায় গো ব্যাক করবো জানি না। এবং অশ্রাব্য অশ্লীল গালিগালাজ সব ভিডিওতে ধারণ করা আছে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসছে। এবং যারা চেনেন এদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বুথ মেম্বার, অমুক এলাকার শক্তি কেন্দ্রের নেতা, অমুক মন্ডলের লোক। এটা কিসের কি কারণে হঠাৎ করে হলো? পরশুদিন যে মন্ত্রী সুধাংশু দাস, তার একটা অত্যন্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি, এবং আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলামউদ্দিন সাহেব তুলেছেন এত সুন্দরভাবে, ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে, যাতে আমাদের শান্তি সম্প্রীতি এটা ব্যাহত না হয়। কৈটরাবাড়িতে কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেন্স করেছে, নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ, শুধু হিন্দু না, হিন্দু কেন, সবাইকে আহত করবে। সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো লাগার কথা না, আমরা এটাকে নিন্দা করি। তো এর অপরাধীকে কে করলো বা গন্ডগোল লাগানোর জন্য এইসব হতে পারে, যেটা দেখা গেছে বাংলাদেশি এরকম দুর্গা মণ্ডপে কোরআন রেখে দেয়, কিন্তু ধরা পড়ে যায় এটা মৌলবাদী, মুসলিম মৌলবাদীরাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ, তারাই সমস্ত করে, আর এইভাবে করে হিন্দু বাড়ি জ্বালিয়ে দেয় নিরীহদের। সেম। আর ওই সময়তেই, অন্য সময় না, ওই সময়তেই সুধাংশু দাসের এই পোস্ট, সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ত্রিপুরাজ্যের এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী। একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিত, তার বিরুদ্ধে তো নন বেলেবল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল। আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, টিজি এবং এসপি কাছে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে পারে আমি দেখিনি, ব্যস্ততার মধ্যে। ডিজিও বলতে পারেন স্যার আমি দেখিনি, বাট এসপি কিরণ কুমার হি রেসপন্ডেড। আই এম ভেরিফাইং। তো এখন তো ভেরিফাইড। বিধানসভাতে আরেক মন্ত্রী বলেছেন হ্যাঁ তিনি এই কাজটাতে ভুল করেছেন, গর্হিত করেছেন, এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে। তাহলে সুধাংশু তিনি যে কালপ্রিট, নাও ইট ইজ প্রুভড। কেন সুধাংশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না? আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে, আমরা অন্য কোথাও তো আলোচনা হয়নি। বিষয়টা উত্থাপন করেছিলেন বিরোজিৎ সিনহা মহোদয়, সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয়। ওই প্রসঙ্গে আমি বলেছি যে না, একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত, এটাই বলেছেন। এটা তো কোন ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি, কিন্তু আজকে আমার বাড়িতে পাঠিয়ে দিল।
তাহলে এই ঘটনার পেছনে কাদের হাত প্রমাণিত? শাসক মন্ত্রী এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য এরা লেগেছে। গতকাল পঞ্চায়েত নির্বাচন কথা বলা হয়েছে, আমরা সুনির্দিষ্টভাবে বললাম অমুক তারিখে অমুক সময়েতে এইভাবে আরেক মন্ত্রী তার খণ্ডন করলেন কিভাবে? 42 বছর আগের কথা। আর 42 বছরের সেই সময়ের সরকার সেই ঘটনাগুলি কেন হয়েছে তার জবাব দিয়েছে, এরাইনি। তারপর তারা যদি বলেন এসব হয়েছে তখন তো হোক, আমরা তো রাজি। অর্থাৎ তারা জাস্টিফাই করছেন, এই ঘটনাগুলি জাস্টিফাই করছেন, অস্বীকার করতে পারছেন না। বলছে আইন আইনের পথে চলছে, আইন আইনের পথে চলছে, চলছে না। এইভাবেই আজকে এমনকি এই যে ফ্লাড প্রশ্নে সে বিষয়গুলো আলোচনা হলে সেদিন কত দমকানি নাথ হচ্ছে, কঠোর শাসন হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। অধিবেশন ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলেন, ঠিক আছে গেছেন। কোনো কোনো খবরের কাগজে এটাও দেখলাম তিনি রিলিফ নিয়ে কথা বলেছেন, কিন্তু একটা কথা বলতে পারলেন না যে না ত্রিপুরা সরকারকে SDRF 40 কোটি এসছে, এটা তো রেগুলার আমরা যা পেতাম তার একটা অংশ, তার সবটাও না, এটা ফ্ল্যাট না হলেও টাকা আসতো। কিন্তু সরকারে যেখানে বলছে প্রিলিমিনারি 18,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, প্রিলিমিনারি, এতে 18 কোটি টাকাও ওই 40 কোটি নিয়মিত আসার বাইরে 18 কোটি টাকা আসলো না। কি আসবে আশ্বাস দিতে পারলেন না। তো এই সরকার একটা ইনসেনসিটিভ, সংবেদনহীন সরকার, জনগণের প্রতি তার কোন দায়বদ্ধতা নেই।